সম্মানিত সদস্য প্রকৌশলীরা, আমাদের আজকের অনুষ্ঠানের করতালের মাধ্যমে অভিনন্দন জানাই। সদস্য সচিব প্রকৌশলী কাজী মোহাম্মদ কিয়ামতের ভূমিকম্প ভীষণ ব্যাপার হইবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া নন ভাই ওনার কামনা করছি যেন বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানে স্থান দান করেন এই কামনা করছি। প্রিয় ভাইরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ছিলেন ছায়ার মতো, অভিভাবকের মতো, একটি গাছের মতো আমাদের ছায়া দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। প্রয়োজনে আমাদের জন্য রাজপথে লড়াই করেছেন। এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, নতুন প্রজন্ম জানার কথা নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা সময় আমরা ভাবলে আশ্চর্য হবেন, ভিক্টোরিয়া পার্ক থেকে সদরঘাটের ভিক্টোরিয়া পার্ক থেকে ফার্ম গেট পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করেছিলেন। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস করার কথা না। আমার এখন বিশ্বাস হয় না যে ওনার সঙ্গে আমিও ছিলাম, পায়ে হেঁটে এত দূরে এসেছি। কি জন্য? উনি বরাবর সারাটা জীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের কথা বলার অধিকারের জন্য, এদেশে একটি সুষ্ঠু ভোটের জন্য লড়াই করেছেন। আমরা আমার বিএনপি নেত্রী হিসেবে ওনাকে আমরা জানতাম, কিন্তু উনি যে দেশের প্রতিটি মানুষের মনের কোঠায় স্থান করে নিয়েছেন, এটা আমরা জানতে অনেক দেরি করেছি, অনেক আমরা বুঝতে পারিনি, দেরি হয়েছে আমাদের। আমরা কেউ কি বলতে পারবেন যে ওনার জানাজা কোথায় শুরু হয়েছিল, কোথায় শেষ হয়েছিল? শুরুটা বলতে পারবেন হয়তো সেই মানিকমিয়ার প্রথম প্রান্তে, এবং চারিদিকেই জানাজার মানুষ দাঁড়িয়ে গিয়েছিল। আমি এটাও দেখেছি আমার এই মতিঝিল এলাকায় অনেকেই আনুষ্ঠানিকভাবে ছাদে দাঁড়িয়ে দোয়া করেছেন, জানাজায় শহীদ হয়েছেন। তাহলে ওনার আর কোনো সীমানা রইল না কোথায় ওনার জানাজা শেষ হয়েছে। এই ধরনের একটা অসীম জানাজা পৃথিবীর ইতিহাসে বিরল, কখনো হয় নাই, আর হবে বলে আমার মনেও হয় না। আল্লাহ জানে এটা, আমি জানি না কার ভাগে কি আছে। তো এই যে একটা প্রাপ্তি ওনার, আমি মাঝে মাঝে বলি শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদাকে কষ্ট দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন, অনেক। এটা আপনারা দেখেন নাই, আমরা দেখেছি, অনেকে হয়তো দেখেছেন। আপনারা জানেন যে জেলে নিয়ে গেছিল, কিন্তু জেলের ভিতরে ওনার উপর অত্যাচার হয়েছে। ওনাকে যে রুমে রেখেছিল, অত্যন্ত খারাপ একটি রুমে রেখেছিল, ওনাকে কাজের লোক দেওয়া হয় নাই। আমরা অনেক কষ্ট করে কোর্টের মাধ্যমে ওনার ব্যক্তিগত পরিচয় থেকে আমরা সঙ্গে দেওয়ার চেষ্টা করেছিলাম। সপ্তাহে মাঝে একদিন দেখা করতাম, প্রতি সপ্তাহে একবার। আমি প্রতিটি সাক্ষাতে আমি ওনার কাছে গিয়েছি, কিন্তু আমরা বুঝতে পেরেছি, কিন্তু উনি মুখ খুলে কখনো বলেন নাই, আর শব্দটাও করেন নাই যে আমার কষ্ট হচ্ছে, এই কথাটা উনি বলেন নাই, কিন্তু আমরা বুঝতে পেরেছি। শেখ হাসিনা যে ওনার কাছ থেকে যা কিছু ছিনিয়ে নিয়েছিলেন, যা কিছু ছিনিয়ে নিতে চেয়েছিলেন, ওনার মৃত্যুর পর জানা যায় আমরা দেখলাম যে শেখ হাসিনা যে নয়, আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তাআলা সম্মান তাকে দিয়ে থাকেন, এবং ওনাকে উনি ওইভাবেই সম্মানিত করেছেন। দেশের মানুষকে চোখের পানিতে রেখে উনি চলে গেলেন নামাজ থেকে। আল্লাহ নসিব করুন। এবং
এই যে বিষয়টি, এটাকে শুধু একটি মৃত্যু হিসেবে দেখলে চলবে না, এটাকে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে চিন্তা করতে হবে। আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা চায় নাই, তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল এবং তারা সেটা সফল হয়েছে। আমি দৃঢ়ভাবে এখনো বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি যে ওনাকে সুপরিকল্পিতভাবে স্লো পয়জনিং এর মাধ্যমে বিনা চিকিৎসায় ওনাকে হত্যা করা হয়েছে। সময় আসবে ইনশাআল্লাহ এটাকে আমরা খুঁজে বের করব এবং এর পিছনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যাদের সম্পৃক্ত দেশে এবং বিদেশে, দেশের বাইরে কিংবা আমাদের প্রতিবেশী কেউ থাকতে পারে, এতেও কোনো ভুল নাই। আমরা অনেক চেষ্টা করেছি বিভিন্ন ভাবনাকে মুক্ত করার জন্য। আমরা চেষ্টা করেছি ওনাকে বিয়ে থেকে বের করে এনে বাইরে চিকিৎসা করার জন্য, কিন্তু তারা সেটা করতে দেয় নাই। এমনকি আমার কথা বলেছে 80 বছর হয়ে গেছে, বাঁচার আর দরকার কি, এই শুধু মরে 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 না তো, এই কথা বললো হাসিনা ওয়াজ। আজকে দেখেন, যে নেত্রী বলেছিল যে দেশের বাইরে আমার কোনো থাকার জায়গা নাই এবং আমি দেশের বাইরে যাব না, মরতে হয় এদেশেই মরবো, এদেশের মাটি মানুষের সঙ্গে মিলেমিশে আমি থাকবো এবং এই দেশের মানুষের সঙ্গে আমি থাকতে চাই, এই দেশে আমি মরতে চাই। আল্লাহ তাআলা তার আকাঙ্ক্ষা কবুল করেছেন। যেখানে দেশে রাখবে না এই চিন্তা করে ক্যান্টনমেন্টের বাড়িটা ভেঙে দেওয়া হলো, ওনাকে বের করে দেওয়া হলো। ওনাকে টেলিভিশনে ফুটেজ দেখলে এখনো কোনো মানুষ চোখের পানি ধরে রাখতে পারবে না কি করুণ অবস্থা ওনাকে বের করা হয়েছিল। এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, অনেকে দেখেছেন। আজকে কি অবস্থা, ভাগ্যের কি পরিহাস, নির্মম বলবো না, এর চেয়ে নির্মমতা হাসিনার জন্য অপেক্ষা করছে। উনি আজকে দেশে নাই, দেশে থাকতে পারছেন না, দেশে আসতে পারছেন না, দেশে আসতে পারবেন না। এই দেশের মানুষ আওয়ামী লীগ এবং হাসিনাকে কখনো গ্রহণ করবে না। যারা আওয়ামী লীগ এবং হাসিনাকে প্রশ্রয় দেবে, আশ্রয় দেবে, চেষ্টা করবে, যদি আমরা বেঁচে থাকি, আমি যদি বেঁচে থাকি, অন্তত এইটার প্রতিহত এবং প্রতিরোধ করা হবে। রাজনীতি আজকে অনেক নতুন ধারা সৃষ্টি হয়েছে, অনেক নতুন ছেলেমেয়ে যুক্ত হয়েছে। তারা বিভিন্ন ভাবে আমাদেরকে, বিএনপিকে কালার করার চেষ্টা করছে যে আমরা নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় আশ্রয় দিচ্ছি, কালার করার চেষ্টা করছে। আমাদের গায়ে একটা ভারতীয় রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে কি তাই? এই বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে। বাংলাদেশ জাতীয়তাবাদের বাইরে আর কোন চিন্তা বিএনপি করে না। বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আমাদের কোনো প্রভু নাই। আজকে যারা বিভিন্ন কথা বলে, বিভিন্ন কাজকর্মের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে ওনারাই দেশে নির্বাচন করতে দেবেন না, একটা চক্র মেতে উঠেছে। সচিবালয়ে একদল কর্মচারী, কর্মকর্তা ষড়যন্ত্রে লিপ্ত, এই পোস্টিং সেই পোস্টিং, বিভিন্ন ভাবে তারা নির্বাচনকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। আমার ভাইরা যারা এখানে আছেন, আমার বিএনপি নেতাকর্মী ভাইরা অনেকেই পোলিং এজেন্ট হবেন, অনেকেই কাজ করবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দয়া করে সাবধান থাকবেন, কোন ষড়যন্ত্রকে আপনারা প্রশ্রয় দেবেন না। যেখানে ষড়যন্ত্র হবে সেখানে প্রতিরোধ হবে, যেখানে ষড়যন্ত্র হবে সেখানে প্রতিহত করা হবে। আর কিছু কিছু ছেলেপেলে আছে যারা উস্কানিমূলক কথাবার্তা বলে, কখনো আমার বিরুদ্ধে বলে, কখনো আমার নেত্রীর বিরুদ্ধে বলে, কখনো আমার দলের বিরুদ্ধে বলে,
এই উস্কানিতে আপনারা উস্কানির ফাঁদে আপনারা পা দেবেন না। আমি কিছুক্ষণ আগে বসে বসে সোশ্যাল মিডিয়ায় ঘাটছিলাম, তো দেখলাম একটা ছেলে কথাবার্তা বলতেছে, বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, এবং আমাকে মনে হচ্ছে কি জানেন, বাংলাদেশে আর কোন নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা ৮ মির্জা আব্বাস। বুঝছেন, একটাই নির্বাচন বাংলাদেশে এখন। এই মির্জা আব্বাসকে যদি হারিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশের বিএনপি হেরে যাবে, এমন চিন্তা ভাবনা তারা করে, বোকার সঙ্গে বসবাস করছে। মির্জা আব্বাসে কি হবে এটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, এটা আমি বলতে পারবো না। তবে সারা দেশে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। যে জোয়ার আছে এই জোয়ারটা থাকলেই হবে, ধরে রাখলেই হবে, বাঁচিয়ে রাখলেই হবে। মানুষজন অন্য কোন দলকে আর পছন্দ করছে না এই মুহূর্তে বিএনপির সামনে। শোনেন, এখানে যে কজন লোক আছেন, যদি আমরা হাতে ঘুরি, এক একজন লোক যদি 10টা করে ভোট কালেক্ট করতে পারেন তাহলে নির্বাচনে জিততে কোনো অসুবিধা হবে না। নিজের পরিবারের বাইরে 10টা করে ভোট কালেক্ট করতে পারবেন? আচ্ছা, আমি দেখবো এটা ইনশাআল্লাহ। আমি আশা করবো যে আপনারা যারা ঢাকায় থাকেন, যারা এলাকায় থাকেন, যার এলাকায়, আর আমার এলাকায় যারা থাকেন, তারা যদি কয়েকটা টিম করেন তাহলে আমার জন্য অনেক উপকার হবে, আপনাদের জন্য হবে। আমি জিতলে কি আপনাদের লাভ হবে না? যদি হয়, আমি তো প্রার্থী না ভাই, আমি চিহ্ন মাত্র একটা, প্রার্থী তো বিএনপি, প্রার্থী তো আপনারা, আমি তো প্রার্থী না। আপনাদের প্রার্থী হিসেবে আমি একটা কি বলে রাখি, এটাকে একটা এক্সাম, একটা প্রতিনিধি মাত্র। জিতলে আপনারাই জিতবেন, আমি একটা অন্য জিতলে কি আসে যায়, কিন্তু সবাই মিলে যদি আমরা জিতি তাহলে আমাদের সকলেরই লাভ হবে, দেশের লাভ হবে, দেশের গণতন্ত্র রক্ষা পাবে, সার্বভৌমত্ব রক্ষা পাবে। আমরা কতগুলো নোংরা মানুষের হাত থেকে এই দেশটাকে বাঁচাতে পারবো। কিছু লোক আছে শুধু চাই ক্ষমতা, শুধু চাই ক্ষমতা, শুধু চাই ক্ষমতা। বিএনপি ক্ষমতায় বহুবার গেছে এবং যতবার ক্ষমতা গিয়েছে বিএনপি ততবার উন্নয়ন করেছে। দেশের মানুষের ভাগ্যের, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা মনে আছে আপনাদের? আমি ওনার সঙ্গে অনেক মাঝে মাঝে আমার সঙ্গে ওনার সঙ্গে কথা হতো সামনাসামনি। আমি তো অনেক ছোট ছিলাম, তো ওনার আমি দেখতাম যে উনি অনেক সিরিয়াস কথাবার্তা বলে, যেগুলো অত্যন্ত ভয়ের ব্যাপার আর কি। ছোট ছিলাম তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি এত বড় বড় দেশের সঙ্গে পাল্লা দিতে চান, এত ছোট্ট একটা দেশ আমাদের, আপনি টিকতে পারবেন? উনি আমাকে রিপ্লাই করলেন কি জানেন? সবার জন্য বলছি, এই কথাটা কেউ জানে না। উনি রিপ্লাই করলেন, দেখো তোমার মুখের মধ্যে দাঁত কটা? আমি বললাম কেন স্যার, 28 থেকে 32টা। ঠিক আছে, যাই হোক, দাঁত শক্ত না জিহ্বা শক্ত? আমি বললাম দাঁত শক্ত। তো দাঁতের ভয় কি জিহ্বা তার কাজ বন্ধ রাখে? দাঁতের ভয়ে জিহ্বা তার কাজ বন্ধ রাখে না, সে তার কাজ করে যায়, কথা বলে, খাইতে হেল্প করে, খায়, সবকিছু করে। হ্যাঁ, মাঝে মাঝে টুকটাক কামড় তো লাগেই, ঠিক আছে, এটা আবার এটা প্রতিরোধ হয়ে যায়। তো ঠিক এই কথাটা বলেছিলেন, আমাকে বলেছিলেন, সম্ভবত সামনে কয়েকজন সাংবাদিক ছিল, আমার যদি ভুল না হয়। তো এই ধরনের ছোট ছোট অনেকে একটা এক্সাম্পল উনি দিয়েছিলেন। তো এই জন্যই ওনাকে আমাদের আশেপাশের দেশগুলো ওনাকে বাঁচতে দিল না। যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাস্তা বেঁচে থাকতেন, আমাদের দেশের অবস্থা এখন যে আছে রাজনৈতিক, অনেক 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 উন্নত হতো। অনেকে সিঙ্গাপুরের সঙ্গে তুলনা করেন, বাংলাদেশের সিঙ্গাপুর হয়ে যাবে। আরে ভাই, বহু আগে সিঙ্গাপুর হয়ে যাবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থাকা অবস্থায় এই দেশ সম্পর্কে এই সারা বিশ্বের মানুষ আশাবাদী হয়েছিল যে একটা নতুন দেশ উঠে আসছে সামনে, ইমার্জিং টাইগার হিসেবে উঠে আসছে, এই কথাটা আসছিল। প্রিয় ভাইরা, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল, পাশাপাশি একই সময়ে আমাদের নির্বাচন। এই জন্য আমি নির্বাচন নিয়ে কয়েকটা কথা বললাম। আমাদের প্রতিপক্ষ যে ভাইরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, দেখেন আপনারা কথাবার্তা বলেন, নির্বাচন করেন, আপনাদেরকে আমি স্বাগত জানাই। এখানে আসলে যদি সম্ভব হয় আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই দয়া করে উল্টা পাল্টা কথা করেন না, খালি উল্টা পাল্টার কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, বুঝছেন? আমি ঝগড়া করবো না, যত বেশি আপনারা করেন। আমি এবং আমার দল ঝগড়া করবে না। আপনাদেরকে আমরা বিরিয়ানি খাওয়াবো, আমি আপনাদেরকে চা খাওয়াবো, যা চা তাই খাওয়াবো, কিন্তু ঝগড়া যেটির কথা করেন না। আমার বাসায় সাহেব ঢুকে যায়, অসুবিধা নেই, কিন্তু পাবলিকলি কথা কেউ করেন না, খুব খারাপ। দেশটাকে সংহত হতে দেন, সহ্য করতে শিখুন। শুধু একটি হতেই হবে এমন ভাবার কোনো কারণ নেই। যদি আপনি ভালো থাকেন, যদি আপনি ভালো হন, তাহলে মানুষ আপনাকে ভোট দেবে, আমাকেও দেবে। একটা প্রশ্ন শুধু আমার থাকে, কি জানেন? আপনি যদি এতই জনপ্রিয় হন, তো বাড়ির যান না কেন নির্বাচন করতে, বাইরে কেন? আমার প্রশ্ন এটা। নিজের যে ভাষাটা আছে জান না, ওখানে করে নির্বাচন করা। আমি তো আমার বাপের বিরুদ্ধে নির্বাচন করতেছি, এখান থেকে আমি আমার মাতৃভূমি বাপের বিরুদ্ধে নির্বাচন করতেছি। কিন্তু যারা ঢাকার দিকে নজর দিচ্ছেন, ঢাকা কি একটা আকর্ষণীয় জায়গা? শুধু কথা বলেন। আমি তো জানলাম যে আপনি আপনার যারা অনেকেই আছে দেশে যাইতেই পারেন না, গেলেই নাকি মাইন্ডের খায় ফেরত আসে, যাইতেই পারেন না। তো এখন ঢাকা বাইছে নিছে। তো যাই হোক, ঢাকাবাসী অত্যন্ত বিশাল এবং উদার মনের অধিকারী এরা, আপনাদেরকে মারধর করবে না। আপনাদেরকে আমরা সানন্দে রিসিভ করব। বলেন কবে কোথায় রিসিভ মিটিং করবেন, আপনার সঙ্গে থেকে আপনার নির্বাচনী প্রচারণা করবেন। যদি আপনাদের দেশের লোক ভালোবাসে, আপনাদের ভোট দেওয়ার অসুবিধা নেই। আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অতিথি, আইডিইবির সম্মানিত আহ্বায়ক, ডিয়ার سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। মাগরিবের আগ মুহূর্তের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে, পবিত্র কোরআন খতম করা হয়েছে, কয়েকবার দুরূদ ও সালাম পড়েছি। রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক হাদিয়াটুকু পৌঁছিয়ে দিন। রব্বুল আলামিন আমাদের যিনি আজকে অনুষ্ঠানের প্রধান, ওনাকেও আপনি রব্বুল আলামিন সকল রকম বালা মুসিবত থেকে হেফাজত করে রব্বুল আলামিন সুস্থ থাকার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন ওনাকে আপনি রব্বুল আলামিন আপনি ওনার খবর ভালো জানেন। উনি সকলের জন্য, দেশের সকলের জন্য উনি খুব ভালোবাসার একজন মহিলা ছিলেন। ওনাকে আপনি ক্ষমা করে দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।